ঘুরতে যাওয়ার কথা শুনে আমি তো সেই খুশি, তাড়াতাড়ি একটি কচু পাতা রঙের শাড়ি পরে নিলাম। স্যার আজকে ব্ল্যাক টি শার্টের উপর একটি ব্রাউন কালারের জ্যাকেট পরেছে, যার হাতা সামান্য একটু তুলে রেখেছে। সানগ্লাসটা সামনে টি শার্টের বুকে ঝুলিয়ে রেখেছে, সাথে অ্যাশ কালারের জিন্স, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, পায়ে হোয়াইট ক্যাটস। স্যার আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলগুলো পেছনে নিতে নিতে বলল, কি ম্যাডাম, আমাকে নিরীক্ষণ করা হয়েছে তো? এবার চলুন বেরিয়ে পড়ি। আমি অপ্রস্তুত হয়ে মুখটা ঠিক করে বেরিয়ে পড়লাম আগে আগে। আর স্যার একটা মুচকি হাসি দিয়ে গাড়ির চাবি নিয়ে পেছনে পেছনে আসতে লাগলো। আমি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালাম স্যার আসছে কিনা দেখার জন্য। পেছনে তাকিয়ে আমার চোখ আবার আটকে গেল। স্যার বাইরের সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নামছে, তার চুলগুলো হালকা উঠছে। শেষের সিঁড়িটায় পা রাখতেই সানগ্লাসটা শার্ট থেকে বাম হাত দিয়ে টেনে বের করে চোখে পড়তেই আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। আমার বুকের ভেতর ধক করে উঠল তার এত সুন্দর হাসি দেখে। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে গাড়ির দরজা খুলে বসে পড়লাম। না, এত তাকিয়ে থাকা যাবে না। আমি মেয়ে হয়ে এত তাকিয়ে থাকবো কেন? এমনিতেই একবার লজ্জা পেলাম। স্যার কি আজ কোনো অডিশন দিতে যাচ্ছে? না হলে আজকে হিরোদের মতো এত সুন্দর লাগছে কেন? স্যার আমার পাশের গাড়ির দরজা খুলে এক হাত গাড়ির দরজার উপর আরেক হাত রুফটপে রেখে ঝুঁকে বলল, বের হয়ে আসুন ম্যাডাম, আজ কারে করে যাব না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি দিয়ে যাব? স্যার হাত দিয়ে সামনে ইশারা করলো। তাকিয়ে দেখি খুব সুন্দর একটা বাইক। দেখে বললাম, আপনি বাইকও চালান? স্যার হেসে জবাব দিল, কলেজে থাকতে প্রচুর চালাতাম, এখন অনেকদিন ধরে চালানো হয় না। স্যার গিয়ে সেখানে বসে বাইক স্টার্ট দিয়ে আমাকে ঘাড় নাড়িয়ে ইশারা করলো বসার জন্য। আমি আস্তে আস্তে উঠে বসলাম। স্যার কি আজ আমাকে মারার প্ল্যান করছে? এমনিতেই তাকে এত সুন্দর দেখায়, আমার বুকের ভেতর হাতুড়ি পেটানো শুরু হয়ে গেছে। আর এখন আবার বাইকে এত কাছে। আমি বসেছি তো ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না স্যারের কাঁধে হাত রাখবো কিনা। খুবই লজ্জা লাগছে, কেন কে জানে। আমি দ্বিধায় ভুগতে ভুগতে লজ্জায় হাত দিয়ে কাদের সামনে থাকা চুলগুলো গুজে চোখ নামিয়ে আস্তে আস্তে হাত তার কাঁধে রেখে দিলাম। স্যার বাইকের মিররে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চালানো শুরু করলো। স্যারের কাঁধে হাত রাখায় আমার মনে হচ্ছে আমি কারেন্টের প্লাগে হাত রেখেছি। শরীর দিয়ে যেন 440 ভোল্টের কারেন্ট প্রবাহিত হচ্ছে। স্যারের চুলের ঘ্রাণটাও আমার নাকে আসছে। আচ্ছা, স্যার কি শ্যাম্পু ব্যবহার করে যে এত সুন্দর ঘ্রাণ? জানলে আমিও একটু দিতাম। স্যার একটি ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে, চারপাশে সবুজ গাছপালা, কি সুন্দর হিম শীতল হাওয়া, আর আমি বসে আছি পারভেজ স্যারের পেছনে। সবকিছু মিলিয়ে একটা দারুণ অনুভূতি, ভাষায় প্রকাশ করা যাবে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। স্যার একটি লম্বা ব্রিজের উপর বাইক থামালো। আমি নেমে ব্রিজের নিচে পানি দেখছিলাম। কি সুন্দর নদীর পানি, হালকা হালকা ঢেউ হচ্ছে মাঝে মধ্যে। খুব বাতাস এখানে, চুলগুলো ঠিক রাখতে পারছি না, বারবার সামনে এসে পড়ছে। তাই এক হাত দিয়ে সামনের চুল কানে গুজে ধরে রাখতেই আর উপর হয়ে নিচে তাকিয়ে পানি দেখছিলাম। স্যার আমার পাশে এসে ব্রিজের গায়ে পিঠ ঠেকিয়ে বুকে হাত বুজে বলল, কি ভালো লাগছে? আমি ভুরু নাচিয়ে খুশি হয়ে বললাম, ফুক, ব্রিজটা অনেক বড়, সাইড দিয়ে ভ্যান গাড়ি করে অনেক জিনিস নিয়ে এসেছে। তাকিয়ে দেখলাম আমাদের মতো আরো অনেকেই ঘুরতে এসেছে। স্যার আমার হাতের দিকে তাকিয়ে বলল, আজ তুমি চুরি পরনি? আমি হাতের দিকে তাকিয়েই অবাক হলাম। সত্যি তো, স্যারের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চুরি পড়ার কথা একদমই মনে ছিল না। হঠাৎ স্যার আমার হাত ধরে রাস্তা পার করিয়ে একটি ছোট্ট ভ্যান গাড়ির সামনে নিয়ে আসলো। আমি তাকিয়ে দেখলাম সেখানে অনেক রঙের চুড়ি আছে। স্যার তার নিচের ঠোঁট কামড়ে ভুরু কুচকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো সব চুড়ি। তারপর তার মধ্যে থেকে লাল রঙের কিছু কাচের চুড়ি নিয়ে আমার হাতে পরিয়ে দিতে লাগলো খুব যত্ন করে। আমি শুধু স্যারের মুখের দিকে তাকিয়ে দেখছি, আর স্যার আমার হাতের দিকে তাকিয়ে পড়াচ্ছেন। হঠাৎ আমার দিকে তাকিয়ে চোখে চোখ পড়ায় নিচের ঠোঁটটা হালকা কামড়ে ধরে বুড়ো নাচিয়ে ইশারা করে। কি? আমি লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে না বলে চোখ নিচে নামালাম। চুড়ি পরানো শেষে স্যার আমাকে জিজ্ঞেস করলো, কিছু খাবে? তখনই দেখলাম আমাদের সামনে দিয়ে হাওয়াই মিঠাইওয়ালা যাচ্ছে, কাঁধে এতগুলো হাওয়াই মিঠাই ঝুলিয়ে। আমি লাফ দিয়ে স্যারকে বললাম, হাওয়াই মিঠাই খাবো।
স্যার একটা কিনে এনে আমার হাতে ধরিয়ে দিল। আমি পেয়ে তাড়াতাড়ি খেতে শুরু করলাম, কিন্তু বাতাসের কারণে সব আমার নাকে মুখে লেপটে যাচ্ছে। সেই অবস্থাতেই খেতে খেতে বললাম, স্যার আপনি খাবেন না? স্যার আমার নাকে ঠোঁটে লেগে থাকা হাওয়াই মিঠাই হাত হাত দিয়ে সরাতে সরাতে মুচকি হেসে বলল। সত্যি খাবো? আমি লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে গেলাম। খাওয়া শেষে আবারও আমাদের চলতে লাগলো বাইকের লং ড্রাইভ। স্যার বাইকটা হঠাৎ থামাতেই দেখলাম আমরা আমাদের বাড়ির সামনে আছি। আমি বাইক থেকে নেমে অবাক হয়ে বললাম, স্যার এখানে হঠাৎ? স্যার বাইক থেকে নেমে বলল, আরে শ্বশুর বাড়ি এসেছি, হঠাৎ আবার কি? বলি আমার গাল টিপে দিল। আমি স্যারের পেছন পেছন গেলাম। আমাদের দেখে তো সবাই মহা খুশি। ভেতরে গিয়ে বুঝতে পারলাম আমরা যে আসবো তা সবাই আগে থেকেই জানে। তার মানে স্যার শুধু আমাকেই বলেনি। রান্নাঘর থেকে বাহারি রান্নার সুগন্ধ বের হচ্ছে। বাবা আর ভাইয়া স্যারের সাথে সোফায় বসে গল্প করছে। আমি চট করে রান্নাঘরে গিয়ে দেখি মা আর ভাবি ধুমসে রান্না করছে। অবশ্য রান্না প্রায় শেষের দিকে। একটু পর কলিং বেল বেজে উঠতেই আমি গিয়ে দেখলাম স্যার একটি ছেলের হাত থেকে এক গাদা জিনিস নামাচ্ছে। আমার পেছন পেছন ভাবিও এসেছে। কাছে গিয়ে ভালো করে দেখতেই আমার চোখ চরক গাছ। সব পদের ফল, মিষ্টি, দই, রসমালাই, জুস, আইসক্রিমের 5টা বড় বড় বক্স, চকলেট, আরো কত কি। মনে হচ্ছে বাজার বসে গেছে। ভাবি বলে উঠলো, পারভেজ, এত কিছু আনার কি দরকার ছিল? স্যার মুচকি হেসে বলল, ভাবি কি যে বলেন, শ্বশুর বাড়ি এসেছি সামান্য কিছু আনবো না তো কি করব? স্যার আমার বেডে বসে আছে আর আমি আইসক্রিম খাচ্ছি চেয়ারে বসে। হঠাৎ ভাবি একটা নক করে ভেতরে এসে সোফায় বসে আমাকে একটা চোখ রাঙানি দিয়ে বলল, একা একা বসে খেয়ে যাচ্ছিস? পারভেজকে খেতে দিসনি কেন? আমি মুখ ফুলিয়ে বাটি সাইডে রেখে দিলাম। স্যার হেসে বলল, থাক থাক ভাবি, আমি গেলে আবার আপনাদের ননদের কম পড়ে যেতে পারে। একাই 5 জনেরটা খায়। আমি তো রেগে ফায়ার। আমাকে পেটুক বলা? আর ভাবি দাঁত কেলিয়ে হেসেই যাচ্ছে। তারপর বলল, পারভেজ, তুমি কতদিন পর আসলে বলো তো? স্যার বলল, ভাবি কাজের অনেক চাপ থাকে। ভাবি বলল, মৌসুমীকে তো মাঝে মাঝে পাঠিয়ে দিতে পারো। স্যার মুখে একটা সিরিয়াস ভাব এনে বলল, আর বলবেন না ভাবি, আমি মৌসুমীকে অনেকবার বলেছি যে মৌসুমী, আমি তো যেতে পারি না, তুমি গিয়ে বেরিয়ে এসো। কিন্তু ও এটা শুনলেই কান্না শুরু করে দেয়। বলে আমি যেদিন যাব সেদিনই যাবে, আমাকে ছাড়া এক রাতও বাইরে থাকতে চায় না। স্যারের কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি এতটা অবাক হলাম, আমার মুখ হা হয়ে গেল। সামনে তাকিয়ে দেখি ভাবির মুখ আমার থেকেও ডাবল বড় হা হয়েছে। একটা খরগোশ সেখানে অনায়াসে ঢুকে যেতে পারবে। চোখগুলো যেন যে কোনো সময় খুলে বাইরেই চলে আসবে। ভাবি খরগোশকে ঢোকার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি মুখটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলল, কিরে মৌসুমী, এগুলো কি শুনছি? বিয়ের আগে তো বিয়ে করব না বিয়ে করব না বলে গীত গাইতি, আর এখন এমনই জামাই পাগল হয়ে গেছিস? বলে ভাবি মুখ টিপে হাসতে হাসতেই চলে গেল। আমি রাগে চোখ মুখ কুচকে স্যারের দিকে তাকাতেই স্যার একটা চোখ টিপ মারলো। কিছু বলতে যাব তার আগেই বাইরে খাবার জন্য ডাক পড়লো। ডাইনিং টেবিলে বসে আছি, আমি আরামে খেয়ে যাচ্ছি। খাওয়া প্রায় শেষের দিকে। পারভেজ স্যারের দিকে তাকিয়ে দেখলাম স্যার অসহায় চোখে একবার আমার দিকে একবার প্লেটের দিকে তাকাচ্ছে। তার উপর এখন খাওয়া নামের অত্যাচার চলছে অতিমাত্রায়। আর এই অত্যাচারটা নির্ভুল ভাবে চালাচ্ছে আমার একমাত্র ভাবি। মাঝে মাঝে মাও যোগ দিচ্ছে। প্লেটে খাবারের পাহাড় জমিয়ে রেখেছে। খাওয়া শেষে আমি উঠতে লাগলাম। স্যার আমার উঠে পড়ার দিকে দৃষ্টি দিয়ে আরো অসহায় ভাবে তাকিয়ে রইল। মনে হয় কিছু এক্সপেক্ট করছে আমার বলার। আমি আবার একটু দয়াশীল কিনা, তাই তার এক্সপেকটেশন না ভেঙে বললাম, এ কি ভাবি, তোমাদের জামাই প্লেট এমন খালি কেন? ভালো মতো আদর যত্ন করে খাওয়াও। দেখো আমাকে ওই বাড়িতে গিয়ে আবার খোটা না শুনতে হয়। বলেই মুখে হাত দিয়ে অনেক কষ্টে হাসি চাপিয়ে সেখান থেকে চলে আসলাম। ভাবি আমার উৎসাহ পেয়ে আরো দ্বিগুণ ভাবে নেমে পড়েছে খাওয়াতে। আমার পেট ফেটে হাসি পাচ্ছে। স্যারের অসহায় মুখটা দেখার মতো। বেশ হয়েছে, আমাকে এতদিন জ্বালিয়েছে ওই ফল ফল খাইয়ে, আবার আজ ভাবির সামনে আমার মান সম্মানের ফালুদা বানিয়ে কি মিথ্যাটাই না বললো। এতদিন পর আমি সুযোগ পেয়েছি, এবার বুঝুক মজা। একটু পর রুমে ঢুকে চোখের সামনে আরেকটা হাসির কাণ্ড দেখলাম। পারভেজ স্যার পাঞ্জাবির উপরের বোতাম না খুলেই
করতে নিয়েছিল, আর সেটা এখন অর্ধেক মাথায় আটকে রয়েছে। আর স্যার ছটফট করে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করে মুখ টিপে হাসি চাপাতে গিয়েও হাসি ফক করে বেরিয়ে গেল। তাড়াতাড়ি আবার হাসি চেপে স্যারের সামনে গিয়ে বোতামটা খুলে দিতেই স্যার মাথা বের করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু নিচে তাকাতেই মুখটা আবার করুণ হয়ে গেল। আমি আর হাসি চাপিয়ে রাখতে পারলাম না, খিলখিল করে হেসে দিলাম। স্যার কোনো বাড়তি জামা কাপড় না আনায় স্যারকে বাবার পাঞ্জাবি পরতে দেওয়া হয়েছে, কিন্তু বাবার পাঞ্জাবি না দিয়ে তো ভাইয়ারটাও দিতে পারতো। সেসব কথা না ভেবে বরং হাসির কথাটাই ভাবি। স্যারের গায়ে বাবার পাঞ্জাবিটা সাংঘাতিক ঝোলা হয়েছে, স্যারকে দেখতে পুরো কার্টুনের মতো লাগছে। আমি মুখে হাত দিয়ে হেসেই যাচ্ছি, হঠাৎ স্যার পাঞ্জাবি খুলে খালি গায়ে আমার কোমরে হাত দিয়ে একদম কাছে টেনে নিল। স্যারের উন্মুক্ত বুকের সাথে মিশে আমার হাসি একদম থেমে গলা শুকিয়ে আসলো। স্যার আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? আমাকে তখন খাবার টেবিলে অপদস্থ করে মনে করেছো পার পেয়ে যাবে? আমি স্যারের কথা শুনে একটা ঢোক গিললাম। হঠাৎ স্যার আমাকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে আমার ঘাড়ে একটা গভীরভাবে চুমু খেলো। আমি কেঁপে উঠে এক হাত দিয়ে শাড়ি আর এক হাতে স্যারের পিঠ খামচে ধরলাম। আমাকে এই অবস্থা থেকে মুক্ত করলো ভাবি। দরজায় কড়া নেড়ে ক্রমাগত ডাকছে। স্যার আমাকে আস্তে আস্তে ছেড়ে দিলে আমি দরজা হালকা খুলে দাঁড়ালাম। ভাবি বলল, এই নে ধর, তোর ভাইয়ের টি শার্ট। তখন ভুল করে তোর ভাইয়ের পাঞ্জাবি মনে করে বাবার পাঞ্জাবি দিয়ে দিয়েছিলাম। এই বলে ভাবি চলে গেল। আমি টি শার্টটা লাজুক চোখে না তাকিয়ে স্যারের দিকে বাড়িয়ে দিলাম। স্যার একটা মুচকি হেসে হাত বাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমার কেমন যেন খুবই লজ্জা লাগছে, স্যারের দিকে তাকাতেও পারছি না। রাতে আমি আগেই ঘুমিয়ে গেছিলাম, কিন্তু ঘুমের চোখে বুঝতে পারলাম স্যার আমার কপালে একটি ভালোবাসার পরশ দিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমাদের বাসা থেকে তার পরের দিন সকালেই চলে আসলাম। দুপুরের পর কিছুক্ষণ ধরে আমি বেডে বসে কাচুমাচু করে যাচ্ছি, আর স্যার মনোযোগ দিয়ে খেলা দেখে যাচ্ছে। আমি কতক্ষণ ধরে স্যারকে বলে যাচ্ছি একটু স্টার প্লাস দিতে, কিন্তু দিচ্ছেই না। রিমোটটা যদি একবার হাতে পাই, হঠাৎ আমার পেট ধরে নেকাতে লাগলাম। স্যার উদ্বিগ্ন মুখে রিমোট রেখে উঠে পড়ে আমার কাছে এসে দাঁড়ালো, আর আমি এক ছুটে রিমোট হাতে নিয়ে স্যারকে হাত তুলে দেখালাম। স্যার কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়াও বলে আমার পেছনে দৌড়াতে লাগলো। আমি বুঝে গেছি স্যার রেগে গেছে, আজ ধরতে পারলে আর রক্ষে নেই, তাই আমিও ছুটে যাচ্ছি। পুরো ঘরময় আমরা ছুটে বেড়ালাম। স্যার আমাকে অবশেষে ধরতে পারলো যখন আমরা ছাদে চলে আসলাম। আমার হাত দুটি পেছনে নিয়ে শক্ত করে ধরে ধমক দিয়ে বলল, বেশি চালাকি শিখছো না? আমি বলছি স্যার ছাড়ুন প্লিজ, ব্যথা লাগছে। স্যার এবার আমাকে ছেড়ে বলল। কানে ধরো। আমি মুখ ফুলিয়ে বুকে হাত গুজে অন্যদিকে তাকিয়ে বললাম, ইস, বললেই হলো, যখন তখন শুধু কানে ধরো। আমি ধরবো না। স্যার আবার চোখ রাঙিয়ে দিয়ে বলল। ধরবা না? আমি আগের থেকেও দ্বিগুণ ভাব নিয়ে বললাম না। বলা শেষ হতে না হতেই স্যার আমাকে কোলে তুলে নিয়ে ঠাস করে সুইমিং পুলের পানিতে ফেলে দিল। আমি পানিতে হাবুডুবু খাচ্ছি আর হাত পা ছুটি করছি। স্যার আমার এই অবস্থা দেখে অস্থির হয়ে সেও পানিতে ঝাঁপ দিল, আর আমি স্বাভাবিকভাবে সাঁতরে অন্য সাইড দিয়ে উঠে আসলাম। স্যার আজ দ্বিতীয়বার হতভম্ব হয়ে পানিতে দাঁড়িয়ে রইল। আমি তাকে বললাম, সাঁতার আমি পারি, দেখলেন তো কিভাবে আপনাকেও পানিতে নামালাম। মৌসুমীর সাথে রাখতে আসলে এমনই হয় বলেই একটা মুখ ভেঙচি দিয়ে চলে আসলাম। রাতে আমি অ্যাকোরিয়ামটা বিছানার কোনায় রেখে উপর হয়ে শুয়ে হাতের উপর ভর নিয়ে মুখ রেখে মাছ দুটির খেলা দেখছিলাম। হঠাৎ স্যারও আমার পাশে আমারই মতো শুয়ে পড়ে মাছ দুটির দিকে তাকিয়ে বলল, এগুলোর কোনো নাম দাওনি মৌসুমী? স্যারের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। সত্যি তো, মাছ দুটি আমি এখনো কোনো নাম দেইনি কেন? এতদিন ধরে আমার কাছে আছে, এত বড় ভুল আমি করলাম? স্যার আবার দু চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করতে আমি মুখ গোমড়া করে মাথা নাড়িয়ে না করলাম। স্যার একটা মুচকি হেসে বলল। থাক, আমি এদেরকে নাম দিয়েছি। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কবে? স্যার বলল। তোমাকে দেওয়ারও আগে। আমি এবার চরম উত্তেজনা নিয়ে বললাম, কি নাম? স্যার আমার দিকে তাকিয়ে বলল, পারভেজ মৌসুমী। তার কথা শুনে আমি লজ্জা পেয়ে মাছ দুটির দিকে তাকিয়ে দেখলাম তারা কি পরম আনন্দে একে অপরের পেছনে ছোটাছুটি করছে। আমি আবার স্যারের দিকে তাকালাম। স্যারও আমার দিকে আবেগে চোখে তাকিয়ে বলল,
মনে করো এরা আমাদের মনের একটা অংশ। দেখো তো এই পারভেজ মৌসুমী এখন আমাদের কি করার ইশারা করছে। তার কথা শুনে আমি লজ্জা পেয়ে মাছ দুটির দিকে তাকিয়ে দেখলাম তারা কি পরম আনন্দে একে অপরের পেছনে ছুটাছুটি করছে। আমি আবার স্যারের দিকে তাকালাম। স্যারও আমার দিকে আবেগে চোখে তাকিয়ে বলল, পারভেজ মৌসুমী, মনে করো এরা আমাদের মনের একটা অংশ। দেখো তো এই পারভেজ মৌসুমী এখন আমাদের কি করার ইশারা করছে। আমি মাছদের দিকে তাকিয়ে দেখলাম মাছ দুটো একে অপরের মুখে মুখ লাগিয়ে রেখেছে। আমি আমার গাল একেবারে লাল হয়ে গেল লজ্জায়। আমি চোখ নামিয়ে নিলাম। স্যার আমার অবস্থা দেখে মাছ দুটির দিকে তাকিয়ে হাসছে। আমি আবার ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম। স্যারের দৃষ্টি এখনো মাছের দিকে। হঠাৎ আমার কি হলো জানি না, আমি খুব ধীরে ধীরে স্যারের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিলাম। স্যার যেন বিদ্যুতের থেকেও বেশি চমকে আমার দিকে তাকালো। আমি এক লাফ দিয়ে উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কম্বলের কোনা মুখে চেপে ধরে বালিশে আঁঠু লুকিয়ে চোখ বন্ধ করে এখনো লজ্জা পেয়েই যাচ্ছি। আর স্যার যে এখনো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তা আমি বেশ বুঝতে পারলাম। তার পরের দিন দুপুরের পরে আমি বেডে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছি। খুবই বোরিং লাগছে। আর স্যার ধ্যানমগ্ন হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। এমন কি দেখছে ল্যাপটপে, আমারও দেখতে ইচ্ছে হলো। একটু পর ফোন বাজতেই স্যার রিসিভ করে বাইরে চলে গেল। আমি উঠে গিয়ে ল্যাপটপটা অন করতেই আমার মনে হলো আমার বুকে যেন কেউ সজোরে আঘাত করলো। ল্যাপটপের স্ক্রিনে স্যার আর সেই মেয়েটার ছবি, দুজনে পাশাপাশি বসে আছে। আমার চোখ দিয়ে একটি বড় অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়তে না পড়তেই স্যার রুমে চলে আসলো। আমি তাড়াতাড়ি উঠে পেছনে ঘুরে চোখের পানি আড়াল করলাম। স্যার ব্যস্ত হয়ে গাড়ির চাবিটা হাতে নিয়ে বলল, মৌসুমী, আমার এখনই আর্জেন্ট একটু অফিসে যেতে হবে, তুমি সাবধানে থেকো। বলে স্যার ল্যাপটপটা নিয়ে চলে গেল। আমি খুব স্বাভাবিকভাবেই হেঁটে ছাদে চলে গেলাম। ছাদের দোলনায় পা উঠিয়ে হেলান দিয়ে বসে রইলাম। মাথার ভেতর আবার সেই দৃশ্য ঘুরছে। স্যারের সেই মেয়েটির সাথেও সম্পর্ক আছে আর স্যার আমার সাথে নর্মাল বিহেভ করছে কেন? হঠাৎ মাথায় নাহিদ ভাইকে স্যারের বলা সেই কথাটা ভেসে উঠলো, বিয়ের পরে অনেক পরিস্থিতিতে তোর ভালো না লাগলেও তোকে তা হ্যান্ডেল করতে হবে, কারণ তখন সেটা তোর দায়িত্বের মধ্যে পড়বে। স্যার সেদিন নাহিদ ভাইয়াকে এই কথাটাই কেন বললো? তার মানে কি স্যার শুধুমাত্র আমার সাথে বিয়ে হয়েছে বলে দায়িত্বের টানে পড়ে এত ভালো ব্যবহার করেছে? এটা শুধুমাত্র দায়িত্ব ছাড়া আর কিছুই না। হয়তো দায়িত্বের টানে সে আমার সাথে সারা জীবন সংসার করার জন্য প্রস্তুত হয়ে পড়বে। তার মতো আদর্শ ছেলে তো এমনই করবে। কিন্তু আমি তো এমন সম্পর্ক চাই না। পরিস্থিতির শিকারে তাকে আমার সাথে দায়বদ্ধতার সম্পর্ক পালন করতে হবে না। নিজের মনটাকে যদি হাতে পেতাম তাহলে গলা টিপে ধরতাম। আবার আরেকবারে কেন ভুল বুঝলো, কেন আবার ভাবতে শুরু করলো যে স্যার আমাকে সত্যিই ভালোবাসে? কিছুক্ষণ গুনশান নীরবতার পর হঠাৎ স্যার আমার সামনে সেই মেয়েটিকে নিয়ে আসলো। আমি তাদের দুজনকে দেখে দাঁড়িয়ে গেলাম। স্যার আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল, আমি ওকেই ভালোবাসি। তোমার সাথে জেদের বসে বিয়ে করে আমি এখন নিরুপায়। না পারছি ওকে ভুলতে, না পারছি তোমাকে ছাড়তে। তুমি আমাদের পথের কাঁটা, পথের কাঁটা, পথের কাঁটা। আমি ধর্মড়িয়ে চোখ খুলে বড় বড় শ্বাস নিতে লাগলাম। আমি এখনো দোলনাতেই শুয়ে আছি। চারপাশে অন্ধকার হয়ে গেছে। তার মানে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? তাড়াতাড়ি দোলনা থেকে নেমে ভেতরে গিয়ে রুমে ঢুকলাম। রুমের মধ্যেই ঘুটঘুটে অন্ধকার। আমি লাইট জ্বালাতে যাব তার আগে রুম আলোকিত হয়ে উঠলো রঙিন বেরঙিন লাইটিং এ। পুরো রুমে ফুল দিয়ে সাজানো হয়েছে, ক্যান্ডেলও জ্বালানো। রুমে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে। একটু পরই তার মধ্যে থেকে পারভেজ স্যার একটি ব্ল্যাক কালারের শার্ট গায়ে বেরিয়ে এলো হাসি মুখে। আমি হতভম্ব হয়ে সব দেখেই যাচ্ছি। আজ আর এসব আমার ভালো লাগছে না। নিজেকে কেমন বোঝা বোঝা লাগছে। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। স্যার আমার কাছে এসে হাসি মুখে বলল, এত কষ্ট করে এত কিছু করলাম, আর বউ আমার কিছুই বলছে না। আমি অন্যদিকে তাকিয়ে বেশ রুক্ষ স্বরেই বললাম, আমি বলেছি আমার জন্য এসব করতে? স্যার আমার এরকম আওয়াজ শুনে একটু অবাক হলেও স্বাভাবিক হয়ে বলল, তোমার ভালো লাগছে না? আমি কিছু না বলেই চলে যাচ্ছিলাম। কেন যেন তার দিকে তাকাতেও পারছি না। কিন্তু স্যার আমার হাত ধরে বলল, আমার তোমাকে কিছু বলার ছিল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমার এখন কিচ্ছু শুনতে ইচ্ছে করছে না। স্যার ব্রু কুঁচকে আবার নরম হয়ে বলল, এমন কেন করছো?
আমি এবারও নিশ্চুপ। আমার নীরবতায় স্যার রেগে গিয়ে আমাকে তার পাশে দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল। কেন করো তুমি এমন? আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। স্যারের চোখও ছলছল করছে। স্যার আমাকে ছেড়ে পেছনে ঘুরে বলল। আমি ভেবেছিলাম আমাদের আগে যা হয়েছে এখন সেসব ভুলে নতুন, তাই আমি এত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তুমি। আমি চোখের পানি মুছে বললাম, কেন কেন করছেন এত চেষ্টা? স্যার আমার দিকে ঘুরে তার দুই হাতে আমার মুখ আলতো করে ধরে কান্নার ধরা গলায় বলল। কেন করছি? তুমি কি কিছুই বুঝো না? স্যারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বাত মানছে না আমার অশ্রুও। আমি তার দিকে তাকাতে পারছি না। সে এবার আমার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে খুব আবেগী গলায় বলল। শুনতে কি পাও? এই নিঃশ্বাসে, এই হৃদস্পন্দনে প্রতিনিয়ত কার নাম বলে? এখানে কার নাম লেখা আছে? আমি অশ্রু ছড়িয়ে চোখ বন্ধ করে ফেললাম। স্যারের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে লাগছে, এমনকি তার হৃদস্পন্দনও আমি স্পষ্ট শুনতে পারছি। খুব মানতে ইচ্ছে করছে যে এখানে শুধু আমার নাম লেখা, শুধু আমার। কিন্তু না, আমি আবারও মনের বিভ্রান্তের ধরা দিব না, কিছুতেই না। কিছুক্ষণ নীরবতা শেষে স্যার হঠাৎ কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে একটি দীর্ঘশ্বাসের সাথে বলে উঠল। আই লাভ ইউ। শুনে আমার বুকের ভেতর থক করে উঠলো। আমি থক করে চোখ খুলে ফেললাম। স্যারের চোখ এখনো বন্ধ। আমার মন এক প্রশান্তিতে ভরে উঠলো, কিন্তু পরক্ষণেই হঠাৎ চরম প্রশান্তির এই কথাটি আমাকে প্রচন্ড বেদনা দিতে লাগলো। বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বললাম, থাক, এখন শুধুমাত্র আমার সাথে আপনার বিয়ে হয়েছে বলে আমাকে আপনার জোর করে ভালোবাসতে হবে না। স্যার চোখ মুখ কুঁচকে বলল। জোর করে? তাহলে তুমিও কি আমাকে জোর করেই ভালোবাসো? আমি অপ্রস্তুত হয়ে অন্যদিকে ঘুরে বললাম, আমি কি আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি? সে আমাকে তার দিকে ঘুরিয়ে বলল। তুমি আমাকে ভালোবাসো না? আমি আবারও নিশ্চুপ হয়ে রইলাম, অন্যদিকে তাকিয়ে। সে আমাকে ছেড়ে ড্রয়ার থেকে কিছু বের করে হাতে উঠিয়ে বলল। যদি আমাকে ভালো না বেসে থাকো তবে এটা এখনো যত্ন করে রেখেছো কেন? আমি তার হাতের দিকে তাকিয়ে দেখলাম তার হাতে সেই পরীক্ষার খাতাটি যেখানে স্যার তার পছন্দের কথা আমাকে লিখেছিল, যেটা আমি আজ পর্যন্ত খুব যত্ন করে একটি মখমলের কাপড়ে পেঁচিয়ে আমার আলমারিতে সযত্নে তুলে রেখেছিলাম। স্যার আমার আরো কাছে এসে খাতাটি আমার মুখের সামনে ঝাঁকিয়ে রেগে বলল। কি হলো, কথা বলছো না কেন? জবাব দাও। যদি আমাকে ভালোবেসে নাই থাকো তাহলে এই সামান্য কাগজটা এখনো রেখে দিয়েছো কেন? আর সেই অ্যাকোরিয়াম দুটো কেন রেখেছো নিজের কাছে? এমনকি বিয়ের পরে শ্বশুর বাড়িও নিয়ে এসেছিল। তারপর আবার চেঁচিয়ে বলল, জবাব দাও। আমি শুধু কাপা কাপা গলায় বললাম, এই কাগজ আপনি পেয়েছেন কোথায়? সে বলতে থাকলো, তোমার আলমারিতে। প্রথম যেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম সেদিনই পেয়েছিলাম। এখন এই কথার কি উত্তর আছে তোমার কাছে বলো? আমি চুপ করে মাথা নিচু করে চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম। স্যার আমার আরো কাছে এসে দু হাত দিয়ে আমার মুখ তোলার চেষ্টা করতে করতে বলল। কি হলো, চোখ বন্ধ করে রেখেছো কেন? আমার দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? আমি মাথা নিচু করে কেঁদেই যাচ্ছি, আর স্যার বলে যাচ্ছে। কি হলো, তাকাও, তাকাও বলছি। আমি হঠাৎ শক্ত হয়ে তার হাত ছিটকানি দিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, না, ভালোবাসি না। আপনি যদি আমার জন্য খুব অসুবিধা হয় তাহলে বলে দিন, আমি চলে যাব। স্যারের চোখে যেন আগুন জ্বলে উঠলো। রাগে সে হুয়াঙ্কার দিয়ে টি টেবিলটা উপর করে ফেলে দিল। বিছানার পাশে থাকা ল্যাপটপে হাত দিয়ে একটা আছাড় মেরে গর্জন করে উঠলো। চলে যাবে? ছেড়ে চলে যাবে না? এটাই তো তোমার অস্ত্র। ছেড়ে চলে যাওয়া তো তুমি খুব ভালোই পারো। কেন খেলছো আমায় নিয়ে এমন? কি করেছি আমি? আমি স্যারের এই তাণ্ডব দেখে ভয় চুপসে গেছি। একবার মনে হলো বলে দেই আমার সব চাপা কথা, কেন আমি এসব করছি, কিন্তু পারলাম না, কিচ্ছু বলতে পারলাম না। যখনই এই কথাটা মুখে আনতেই যাই, এক রাশ নীরবতা আমাকে ছেয়ে যায়। বুকের চাপা কষ্টের কথাটা আমার মুখ দিয়ে বের হতেই চায় না। মুখ পর্যন্ত আসতেই তীব্র ব্যথা অনুভব হয়। তাছাড়া আমি আগে থেকেই কষ্টের সময় কান্নার সময় যা বলার দরকার তা ঠিক মতো সাজিয়ে বলতে পারি না, সবকিছু গুলিয়ে ফেলি। আমার জীবনের সবচাইতে কষ্টের এই সত্যিটি আমি মুখ দিয়ে উচ্চারণ করতেই পারি না। কেউ যদি শুনে তাহলে তার মনে হতেই পারে কেন আমি বলতে পারি না, বলে ফেললেই তো হয়। কিন্তু
এই মন জিনিসটাই যে সব থেকে বড় অদ্ভুত। কখন কি করায় কিছুই বোঝা যায় না। আর কাউকে ভালোবাসলে তখন তা আমাদের সম্পূর্ণ হাতের বাইরে চলে যায়। খুব কষ্ট হয়, খুব। বুকের ভেতরটা যেন কেউ ক্রমাগত ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। স্যারের ভাঙাচোরা চলতেই আছে। সে যেন আজ সবকিছু ধ্বংস করে দিলে। বারবার হুঙ্কার দিয়ে বলছে, এই, আবার এমন করলে তুমি আমার সাথে? আবার আরেকবার আবার আমাকে স্বপ্ন দেখিয়ে সব ভেঙে চুরমার করে দিলে। কেন করো বারবার এমন? কেন? হঠাৎ একটি কাঁচের টুকরোয় হাত লেগে স্যারের হাত কেটে গেল। গল গল করে রক্ত বেরোচ্ছে সেখান থেকে। সেই অবস্থাতেই সে আরো ভাঙচুর করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে তার হাত ধরে বললাম, কি করছেন, পাগল হয়ে গেলেন? স্যার, রক্ত বেরোচ্ছে তো। স্যার আমাকে তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। তার চোখে রক্তবর্ণ হয়ে গেছে আর তার চারপাশে অশ্রুর ছোঁয়া। দাঁত কিরমির করে বলে উঠলো, এই ক্ষত তোমার চোখে পড়লো? আর আমার এই বুক যে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, সেটা তোমার চোখে পড়ে না? এখানে যে যন্ত্রণায় ছিঁড়ে যাই, সেটা তুমি বোঝো না? এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বারবার এভাবে কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেলতে পারো না? বলে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হন করে বেরিয়ে গেল রুম থেকে। একটু পর আওয়াজ পেলাম হাই স্পিডে গাড়ি চালিয়ে সে চলে গেল। তার শেষের কথাটা শুনে আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। বিছানার পাশে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে তার মধ্যে মুখ লুকিয়ে আমি ক্রমাগত কেঁদে যাচ্ছি। পারভেজ স্যারের জন্য এখন খুব চিন্তা হচ্ছে। রাত 3টা বেজে গেছে, অথচ সে এখনো বাড়ি ফেরেনি। যেভাবে রাগ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, না জানি কোথায় গেছে, কি করছে। বারবার ফোনে তাকে ট্রাই করে যাচ্ছি, কিন্তু প্রতিবারই বন্ধ আসছে। আমার খুব চিন্তা লাগছে, কেমন যেন অস্থির অস্থির লাগছে খুব। সকালে ভোরে স্যারের নাম্বার থেকে একটা রিং বাজতে না বাজতেই আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কিছু বলতেই আমার হাত থেকে খ করে ফোনটা মাটিতে পড়ে গেল। তারপর আমি কিভাবে হসপিটালে পৌঁছালাম জানি না। আমার সমস্ত পৃথিবী যেন ঘুরছে। স্যারের নাম্বার থেকে হসপিটালের একজন ডাক্তার ফোন করেছিল। সে শুধু বলল এই ফোন যার, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যাস। আমি আর বাকিটুকু শুনতে পারিনি। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে একটা ঘোরের ভেতর চলে গেছি। কোনো মতে রিসেপশনে দাঁড়ানো মেয়েটিকে কাঁপতে কাঁপতে বললাম, অ্যাক্সিডেন্ট করেছে সে কোথায়? মেয়েটি চোখ গোল গোল করে বলল, একটু আগে অ্যাক্সিডেন্টে আসা একটি পেশেন্ট মারা গেছে। আপনি কি তার কথা বলছেন? কথাটি শুনে আমি স্তব্ধ হয়ে পড়লাম। সাথে সাথে লুটিয়ে পড়লাম মাটিতে। তারপর আর কিছু মনে নেই। সেন্স ফিরে আসলে দেখলাম আমি একটি বেডে শুয়ে আছি, আর আমার পাশে পারভেজ স্যার হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ নিয়ে সামান্য ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। আশেপাশে ডাক্তার, নার্স সব জড়ো হয়ে গেছে। স্যার সবার সামনে এভাবে আমার জোরে জোরে কাদার একটু অস্বস্তি অনুভব করছে। লজ্জা মাখা মুচকি হাসি দিয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এই মৌসুমি, আমি ঠিক আছি তো? দেখো দেখি, আর কাঁদে না, থামো। হঠাৎ পাশে থাকা ডাক্তারটা জোরে জোরে হেসে উঠল। তার হাসির শব্দে এবার আমার মাথায় সেন্স আসলো। আমি স্যারকে ছেড়ে একটু সরে বসে চোখের পানি মুছলাম। ডাক্তার বলে যাচ্ছে, বাব্বা, এত প্রেম! তোর বউ দেখি তোকে খুব ভালোবাসে। পুরো কথা ঠিক মতো না শুনেই বেহুশ। ভাগ্যিস তখন আমি সেখানে থাকায় তোর বউকে চিনতে পেরেছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই যে মা, আমি কিন্তু তোমার শ্বশুরের বন্ধু, পারভেজের ডাক্তার আঙ্কেল। তোমাদের বিয়েতে যেতে পারিনি, কিন্তু বিয়ের সব ছবি দেখেছি। আমি সকালবেলা এসেই জানতে পেরেছি পারভেজের কথা। পারভেজকে রাতেই হসপিটালে আনা হয়েছিল, আর ওর পরে আর একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছে, যে মারা গেছে। রিসেপশনিস্ট তোমাকে তার কথাই বলছিল, কিন্তু তুমি তো পুরোপুরি না শুনে সেন্স হারালে। পেশেন্টের সেন্স ফিরেছে আরো 1 ঘন্টা আগে, আর বউ সেদিকে 3 ঘন্টা ধরে সেন্সলেস হয়ে পড়ে আছে। পারভেজ স্যারও একটু মজা করে বলে উঠল, আরে বোঝো না, এগুলো সব চালাকি, যাতে আমার সেবা না করা লাগে। এই কথায় ডাক্তার আঙ্কেল বেশ মজা পেলেন। হা হা করে হাসতে লাগলেন। আর আমি চোখ দিয়ে স্যারকে ঈষৎ রাগে দেখলাম। পারভেজ স্যারকে সেদিনই বাসায় নিয়ে আসলাম। বাবা মাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু স্যার মানা করলো। বলল, মার এমনি শরীর অসুস্থ, আর এর ভেতর শুধু শুধু টেনশন করবে? ডাক্তার আঙ্কেল বলেছে 10-15 দিন ফুল রেস্ট করলেই হবে। স্যার ডান হাতে ভালো ব্যথা পেয়েছে, বেশি নড়াচড়া করতে পারে না। পায়েও সামান্য ব্যথা পেয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। তাই তার সব কাজ এখন
আমিই করে দিই। জান প্রাণ দিয়ে স্যারের সেবা করে যাচ্ছি। তাকে খাইয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো, গোসল করানো, এমনকি ড্রেস চেঞ্জও আমাকেই করিয়ে দিতে হয়। আমার ভীষণ লজ্জা লাগে তখন। বেশি লজ্জা লাগে যখন গোসল করানোর সময় খালি গায়ে সাবান মাখিয়ে দিতে হয়। তার ফর্সা উন্মুক্ত বুকে সাবান লাগাতে গিয়ে আমি লজ্জায় লাল হয়ে কুঁকড়ে যাই। তার দিকে তাকাতেও পারি না। পারভেজ স্যার আমার অবস্থা বুঝে মুচকি মুচকি হাসতে থাকে। নিজেকে এখন মনে হয় স্যারের স্যার। স্যার যখন খেতে না চায় ধমক দিয়ে বলি চুপচাপ ভাগ করুন বলে ভাত মেখে খাইয়ে দিতে থাকি। অনেক দিন হয়ে গেছে, এখন স্যার কিছুটা সুস্থ। এখনই সে অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি যেতে দেই না। রাতে স্যারকে খাইয়ে দিয়ে বসে আছি। পারভেজ স্যার একটি হালকা নীল আর কালো রঙের চেক চেক শার্ট পরে বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। কপালের কোণে এখনো একটি ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। প্রচন্ড বাতাস ছেড়েছে, মনে হয় ঝড় আসবে। আমি উঠে দরজা জানলা সব বন্ধ করে দিলাম। শীতল হাওয়ায় ভরে গেছে পুরো রুম। ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু পরই ঝপঝপ করে প্রচন্ড বৃষ্টি নামতে লাগলো। সাথে একটু পরপরই বিজলি চমকাচ্ছে। আমার এই বিজলির শব্দটায় বেশ ভয় ভয় লাগে, যেমন এখন লাগছে। একটু পরেই কারেন্ট চলে গেল। আমি উঠে মোমবাতি জ্বালালাম বেশ কয়েকটা। মনে পড়লো স্যারের ওষুধ এখনো খাওয়ানো হয়নি। ড্রয়ার থেকে ওষুধের বক্সটা বের করতেই কারেন্ট চলে আসলো। বাইরে গুমুর গুমুর শব্দ হয়েই যাচ্ছে। আমি বিছানায় শুয়ে স্যারের পাশে বসে ওষুধ খাইয়ে দিলাম। তখনই কাছে কোথাও কান ফাটানো শব্দ করে বাজ পড়লো। সাথে সাথেই কারেন্ট চলে গেল। রুমটা মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেল। শব্দ হওয়ার সাথে সাথে আমি ভয়ে চোখ বন্ধ করে স্যারের বুকে মুখ লুকিয়ে তার পেছনে শার্ট খামচে জড়িয়ে ধরলাম। স্যারও আমাকে শক্ত করে আগলে রাখলো। বাইরে দিয়ে অনর্গল বৃষ্টির শব্দ আর বিদ্যুৎ চমকানো কানে আসছে। হঠাৎ কি হলো জানি না, আমাদের দুজনের নিঃশ্বাসও ঘন হয়ে আসলো। দুজনের শরীরের উষ্ণতায় আমরা যেন কোনো ঘোরের মধ্যে হারিয়ে গেলাম। হাতের বাঁধন আরো শক্ত হতে লাগলো। কিছুক্ষণ পর বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে গেল। স্যার আমাকে খুব আস্তে আস্তে তার পাশে শুইয়ে দিয়ে আমার দু চোখে খুব ভালোবেসে দুটি চুমু দিল। তারপর ধীরে ধীরে তার শার্টের বাটন একটি একটি করে খুলে আমার ঘাড়ে একটি গভীর চুম্বন করলো। আমি বিছানার চাদর শক্ত করে খামচে ধরলাম। সে আমার হাত বিছানার চাদর থেকে ছাড়িয়ে তার হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরলো। তার প্রতিটি স্পর্শে আমি বারবার কেঁপে উঠছি। আমার কেঁপে উঠায় সে আমাকে আরো ততই শক্ত করে আঁকড়ে ধরছে। স্যার আমায় আজ যেন কোনো এক অচেনা সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর আমিও তার সাথে সাথে ভেসে যাচ্ছি। আজ যেন আমাদের ভেতর কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই। ভালোবাসা যেন আজ সব এক পরম আবেশে জড়িয়ে রাখছে আমাদের। সকালের মৃদু আলো চোখে লাগতেই আমার ঘুম ভেঙে গেল। রাতে তুমুল বৃষ্টির পর এখন আকাশ ফকফকা ফর্সা। আজকের সকালটা যেন অন্যরকম লাগছে। নিজেকে আবিষ্কার করলাম স্যারের উন্মুক্ত বুকে। এক প্রশান্তির ছায়া মুখে নিয়ে সে এখনো ঘুমিয়ে যাচ্ছে। রাতের মুহূর্তগুলো মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে গেলাম। নিজেকে স্যারের কাছ থেকে ছাড়িয়ে তার দিকে তাকিয়ে একটি লজ্জা মাখা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি কিচেনে দাঁড়িয়ে চা বানাচ্ছি। তখনই পারভেজ স্যার উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। আমার চোখে চোখ পড়তেই সেই আগের মতো মাথা চুলকিয়ে একটি লাজুক হাসি দিল। অনেকদিন পর আজ যেন সেই লাজুক পারভেজ স্যারকে দেখলাম। স্যার নেমে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। আমি মাথা নিচু করে চা বানাচ্ছি, আর স্যার বারবার আর চোখে আমাকে দেখে যাচ্ছে। আমার গাল দুটো লাল হয়ে আছে। আমি তাকাতেই পারছি না স্যারের দিকে। আজ যেন পৃথিবীর সমস্ত লজ্জা আমার উপর ভর করেছে। কিছুদিন হলো সামিয়া, বাবা, মা সবাই চলে এসেছে। স্যার ছাদের টবের ফুল গাছে পাইপ দিয়ে পানি দিচ্ছিল। আমি পেছনে গিয়ে দাঁড়াতেই ইচ্ছে করে পাইপ ঘুরিয়ে আমার গায়ে পানি দিয়ে ভিজিয়ে দিল। আর এখন এমন ভাব করছে যে ভুল বশত দিয়ে ফেলেছে। পানি দিয়েই বারবার বলতে লাগলো, সরি সরি সরি। আমি নাক ফিরিয়ে পেছনে ঘুরে চলে যাচ্ছিলাম। স্যার তাড়াতাড়ি আমার সামনে এসে পথ আগলে দাঁড়িয়ে আমার কোমর টেনে কাছে নিয়ে বলল। সরি বউ, ভুল করে হয়ে গেছে। আমি রাগ হয়ে বললাম, ভুল করে? আমার তো চোখ নেই, আমি তো কিছু বুঝি না। না, সে আমার কাঁধ থেকে চুল সরিয়ে মুখে চিন্তিত ভাব নিয়ে বলল, এ কি মৌসুমী, তোমার গলায় এমন লাল দাগ কিভাবে হলো? আমি মুখ ভেঙিয়ে বললাম, পাজি মশা করেছে। স্যার বলতে লাগলো, কি? কোন মশা করেছে? মশার এত সাহস?
আমার বউয়ের এত সুন্দর গলার এই অবস্থা করেছে, ওই মশাকে তো আমি ছাড়ছি না। আমি তার বুকে হালকা আঘাত করে বললাম, হয়েছে, আর ঢং করে সাধু সাজতে হবে না। আমাকে ভিজিয়ে দেওয়ার জন্য এখন কানে ধরুন। স্যার চোখ কপালে তুলে বলল। কানে ধরবো? তুমি তোমার স্যারকে কানে ধরাবে? আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, স্যার না, তাহলে দূরে থাকুন স্যারের মতো। স্যার হয়ে ছাত্রীর সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? আমি আবার চলে যাচ্ছিলাম, কিন্তু স্যার তাড়াতাড়ি বলল, আচ্ছা আচ্ছা, রাগ করো না, ধরছি। বলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আমি তাকে এইভাবে দেখে খিলখিল করে হেসে দিলাম, আর স্যার মুগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে রইল। আজ আমি ঠিক করেছি স্যারের জন্য পায়েস বানাবো। স্যার আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিল সেভাবেই, যেই ভাবা সেই কাজ। কোমরে আঁচল গুজে আমি নেমে পড়লাম পায়েস বানাতে। রাতে পারভেজ স্যার যখন অফিস থেকে আসতে লাগলো, আমি তার সামনে পায়েসের বাটি ঢেকে রাখলাম। স্যার বাটির দিকে তাকিয়ে এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, নুডলস! বলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আমি তাকে এইভাবে দেখে খিলখিল করে হেসে দিলাম, আর স্যার মুগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে রইল। আজ আমি ঠিক করেছি স্যারের জন্য পায়েস বানাবো। স্যার আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিল সেভাবেই, যেই ভাবা সেই কাজ। কোমরে আঁচল গুজে আমি নেমে পড়লাম পায়েস বানাতে। রাতে পারভেজ স্যার যখন অফিস থেকে আসতে লাগলো, আমি তার সামনে পায়েসের বাটি ঢেকে রাখলাম। স্যার বাটির দিকে তাকিয়ে এক্সাইটেড হয়ে বলল। ওয়াও, নুডলস! আমি তাড়াতাড়ি বললাম, নুডলস না, পায়েস আমি বানিয়েছি। স্যার তাড়াতাড়ি এক চামচ মুখে দিল। আমি নার্ভাস হয়ে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইলাম। স্যার মুখে একটি চমকপ্রদ এক্সপ্রেশন দিয়ে হাত দিয়ে দেখালো অসাধারণ। আমি খুব খুশি হয়ে বললাম, সত্যি? আমিও একটু খেয়ে দেখি। আমি চামচ হাতে নেওয়ার আগে স্যার দ্রুত আমার সামনে থেকে বাটি সরিয়ে বলল, একদম না, আমার জন্য বানিয়েছো, সব আমি খাবো, তুমি একটু পাবে না? বলে স্যার খুশি মনে খুব দ্রুত খেতে লাগলো। আমি তো সেই খুশি, স্যারের এত পছন্দ হয়েছে। তার খাওয়া শেষ হলে আমি খালি বাটি নিয়ে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম পায়েসের একটি পিরিচ হাতে, মুখ থমথম করে। কারণ নিচে যাওয়ার সাথে সাথেই সামিয়া আমার সামনে পায়েসের পিরিচ নিয়ে বলল, ভাবি, এই পায়েস কে বানিয়েছে? কি বিশ্রী! কিচেনে পায়েস দেখে আমি এক পিরিচ তুলে নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু এক চামচও মুখে দিতে পারিনি। আমি ওর কথা শুনে অবাক হয়ে ওর হাত থেকে পায়েস নিয়ে এক চামচ মুখে দিতেই বমি চলে আসলো। এটা কি পায়েস? মনে হয় চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছি। এই পায়েস তার পুরো এক বাটি খেয়ে নিল কি করে? আমার রীতিমতো কান্না পাচ্ছে। লবণের বদলে চিনিটা ঠিক মতো দিলেই কি সুন্দর ভালো হতো। এমন ভুল আমি করলাম কিভাবে? স্যারের সামনে গিয়ে বললাম, আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? এই পায়েস তো খাওয়ার উপযুক্তও না। স্যার আমার দিকে এক পলক তাকিয়ে আমার হাত টেনে তার পাশে বসিয়ে বলল, কই, আমার তো বেশ লেগেছে, তুমি আমার জন্য বানিয়েছো, আমি না খেয়ে পারি? আমি কাঁদো কাঁদো করে বললাম, আপনি এই বিশ্রী পায়েস খাওয়ার কি দরকার ছিল? আমি তো এক চামচও খেতে পারলাম না। স্যার আমাকে তার বুকে টেনে বলল। তোমার হাতের বিষও আমার কাছে অমৃত, আমি তাও এক চুমুকে খেতে পারবো। আমি বললাম, কেন? স্যার বলল। এখনো তোমার জিজ্ঞাসা করতে হয় কেন? আমি আরো কিছু বলতে নিলাম, কিন্তু তার আগেই স্যার আমাকে থামিয়ে দিয়ে বলল, চুপ, আর কিছু বলো না, কিছুক্ষণ এইভাবে থাকো তো আমার বুকে। তারপরের দিন পুরো বাড়িতে গোছগাছ চলছে। স্যারের যে ফুপু বিদেশে থাকে, সে আজ প্রায় 2 বছর পর আসছে। বিকেলে তারা চলে আসলো। স্যার তাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে। তাদের আসার কথা শুনে আমি নিচে নেমে সামনে আগালাম। একটি মধ্যবয়স্ক মহিলা আর স্যারের পেছন থেকে হঠাৎ একটি মেয়ে বেরিয়ে এলো, পরনে টপস আর জিন্স। মেয়েটার চেহারার দিকে চোখ যেতেই বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠল। আমার সমস্ত পৃথিবী যেন উল্টে গেল, কারণ আমার সামনে সেই মেয়েটি যাকে আমি স্যারের সাথে দেখেছিলাম। মেয়েটি বেশ সুন্দরী, চেহারায় একটা দুঃখী দুঃখী ভাব, পুরনো ক্ষতটা যেন আবার জেগে উঠেছে। পাশ থেকে মা আমায় বলল, এই তোমার ছোট ফুফু শাশুড়ি আর তার মেয়ে। আমি কোনো মতে সামনে গিয়ে ফুফুকে সালাম করলাম। তার মানে স্যার তার ফুফাতো বোনের সাথে। বারবার চোখ ঝাপসা হয়ে আসছে। অনেক কষ্টে চোখের পানি আড়াল করে মুখে নকল হাসি এনে রাখছি, কিন্তু কষ্ট হচ্ছে খুব। স্যার আর মেয়েটার মধ্যে তেমন কিছু চোখে পড়ছে না, যেটাতে মনে হতে পারে তাদের মধ্যে কিছু আছে। কিন্তু আমি যে আগে দেখেছিলাম। হঠাৎ তার রুমে এসে অত্যন্ত দুঃখী হয়ে বলল, আমার অফিসের কোনো কাজে কিছুদিনের জন্য চট্টগ্রাম যেতে হবে, এখনই। স্যার খুব দ্রুত ব্যাগ গুছিয়ে নিল। যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে মন খারাপ করে বলল,
তোমাকে খুব মিস করব। আমার একটু যেতে ইচ্ছে করছে না, কিন্তু বাবা বললো তাই যেতে হচ্ছে। আমাকে কিন্তু ফোন করবে। আমি একটু পরপরই ফোন করব কিন্তু। আমি চুপচাপ শুনে যাচ্ছি, কিচ্ছু বলছি না। স্যার আমাকে ছেড়ে কপালে একটি চুমু দিয়ে বলল, ভালো থেকো। তারপর চলে গেল। আমার এখন আরো কান্না পাচ্ছে। বাথরুমে গিয়ে শাওয়ার অন করে অনেকক্ষণ কাঁদলাম। সারাদিন চুপচাপ বসে থাকি, কিছুই ভালো লাগে না। স্যার একটু পরপরই ফোন করে, সে একা একাই কথা বলতে থাকে, আমি শুধু হা করি। স্যারও মন খারাপ করে আমার এই নীরবতায়। সেই মেয়েটির নাম রুহি, আমার থেকে বড়। আমি আপু বলেই ডাকি। সারাদিন মনমরা হয়ে বসে থাকে। আমি তার থেকে যতটা পারি দূরে দূরে থাকি। তার সামনে গেলেই খুব কষ্ট লাগে, কিছু ভালো লাগে না। কিছুদিন ধরে শরীরও ভালো লাগে না। স্যারও নেই, খুব একা একা লাগে। পারভেজ স্যার আজ বিকেলে ফিরে এসেছে। এসেই খুব খুশি, আমাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখলো আর বলল, এইবার আমার দেহে প্রাণ ফিরে আসলো। আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আমি বেশি আগ্রহ দেখালাম না। রাতে সে যখন আমার কাছে আসতে চাইলো, আমি বাধা দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে রইলাম। স্যারও কিছুক্ষণ অন্যদিকে ফিরে শুয়ে থাকলো। একটু পর উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। আমি এখান থেকেও দেখতে পেলাম স্যার একটু পরপর চোখ মুছছে। স্যার যে খুব কষ্ট পেয়েছে তা বুঝতে পারলাম। কষ্ট আমারও লাগছে। সারা রাত স্যার ব্যালকনিতেই দাঁড়িয়ে রইল। আমারও চোখে আর ঘুম আসলো না। ভোরে আজান দিলে স্যার ভেতরে আসলো। তার চোখের দিকে তাকিয়ে আমার বুক ছ্যাক করে উঠল। চোখ নাক লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে সারা রাত কান্না করেছে। খুব কষ্ট লাগলো আমার। আমি তখনই একটি সিদ্ধান্ত নিলাম, অনেক হয়েছে সব, আমি আর আগের কথা ভাববো না। স্যার যদি আগে তার ফুফাতো বোনের সাথে রিলেশন করে থাকে তাহলে করেছে, এখন তো আর করছে না। স্যার তো আমাকেও কত ভালোবাসে, আমি তার স্ত্রী। তার উপর এখন শুধু আমার অধিকার। আগের কথা ভেবে ভেবে আর নিজেও কষ্ট পাবো না, আর স্যারকেও দিব না। পুরনো কথা সব মাটি চাপা দিয়ে আমি আজ পারভেজ স্যারকে বলবো যে আমি তাকে কতটা ভালোবাসি। বিকেলে আমি স্যারের ফোনে মেসেজ পাঠিয়ে তাকে একটু তাড়াতাড়ি আসতে বললাম। একটি আকাশি রঙের জর্জেট শাড়ি পরলাম আর হাত ভরে চুড়ি। স্যার এখনো আসছে না কেন দেখার জন্য বাইরে বেরিয়ে রুহি আপুর রুমের সামনে দিয়ে যেতেই কানে এলো রুহি আপু কাঁদছে। আমি আস্তে আস্তে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। তার কাছে যেয়ে তার কাঁধে হাত রাখতে সে আমাকে ঘুরে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মৌসুমী, বলতো ও আমার সাথে এমন কেন করলো? কি দোষ করেছিলাম আমি? আমি তো শুধু ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু ওর এইসবে কিছুই যায় আসে না। বিয়ে করে কি সুন্দর বউ নিয়ে সুখে আছে, আর আমি কষ্টের আগুনে পুড়ছি। রুহি আপু কেঁদেই যাচ্ছে। নিজেকে তার সামনে বড্ড অপরাধী লাগছে। মনে হচ্ছে তারই কষ্টের কারণ আমি। বুকের ভেতরটা আমারও ফেটে যাচ্ছে, সাথে রাগ উঠছে, প্রচন্ড রাগ। রুমে যেতেই পারভেজ স্যার আমার কাছে এসে তার হাত ধরে উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলো, তোমার কি শরীর খারাপ? আর্জেন্ট ডেকে পাঠালে হঠাৎ? তার ছোঁয়ায় আমার শরীরে কাঁটা দিয়ে উঠলো। আমি সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বললাম, একদম ছবেন না আমায়, দূরে যান। অসহ্য লাগছে আমার আপনাকে। আমি কখনো ভাবতেও পারিনি আপনি এমন একজন মানুষ, দুই নৌকায় পা দিয়ে চলেন। স্যার রেগে চিৎকার করে বলল। চুপ, একদম চুপ। কি বলছো এসব? আমি রাগে কান্নায় বলতে লাগলাম, কেন? যা করেছেন তা শুনতে পাচ্ছেন না কেন? আপনি আমাকে আর রুহি আপুকে দুজনকেই ঠকিয়েছেন। স্যার অবাক হয়ে ভুরু কুঁচকে বলল, রুহি? কেন? আপনি রুহি আপুর সাথে আপনি রিলেশন করতেন না? নিজে আমার ফিলিংস নিয়ে খেলে আমাকে ঠকিয়ে অন্য একটি মেয়ের সাথে প্রেম করেছেন। আর বিয়ের পর কি সুন্দর আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন যে আমি আপনাকে ঠকিয়েছি। আরে ঠকিয়েছেন তো আপনি আমাকে, আর এখন তাকে ফেলে আবার আমাকে বিয়ে করে রুহি আপুকে ঠকালেন। তার বলল, কি যাতা বলছো এসব? রুহির সাথে আমি রিলেশন করতাম মানে? আমি যাতা বলছি? নিজের চোখে দেখেছি। স্যার বলল, কি দেখেছো? তার কাছে গিয়ে বললাম, তাহলে শুনুন। মনে আছে কলেজে থাকতে আমরা কবে লাস্ট কথা বলেছিলাম? তার ঠিক পর দিনই আমি কলেজে বই জমা দিতে গিয়ে আপনার কেবিনে গিয়েছিলাম, যখন আপনি রুহি আপুর হাতে হাত রেখে কথা বলছিলেন আর আপু আপনাকে জড়িয়ে ধরেছিল। সেদিনও আমি আপনার ল্যাপটপে আমি আপনার আর তার সাথে একসাথে ছবি দেখেছি। আর এরপরও আশা করেন এত কিছু দেখে আমি আপনার সাথে তখন কথা কন্টিনিউ রাখতাম, আর এখনো সব ভুলে স্বাভাবিক থাকতাম? আমার মন ভেঙেছেন আপনি নিষ্ঠুর ভাবে। স্যার আমার কথা শুনে একটু পেছনে গিয়ে দু হাত দিয়ে মাথার চুলগুলো পেছনে নিয়ে থমকে দাঁড়ালো। তারপর আমার সামনে এসে বলল, তুমি এই কারণে আমার সাথে এতদিন ধরে এমন করে যাচ্ছ? এই কারণে রুহিকে আমি না অন্য একটি ছেলে ঠকিয়েছে,
যাকে সে প্রচন্ড ভালোবাসতো। ছেলেটির সাথে রুহি পালিয়ে গিয়ে বিয়েও করেছিল, কিন্তু ছেলেটি বিয়ের পরে পরকীয়া করে রুহিকে ধোঁকা দেয়। রুহি আমার ফুফাতো বোন, আমরা সমবয়সী। রুহি ছোট থেকেই বিদেশে বড় হয়ে আসছে, ওর চলাফেরাও তেমন। যে দিনের কথা তুমি বলছো সেদিন রুহি আমার কেবিনে ওই ছেলেটার পরকীয়ার কথা বলেই কাঁদছিল, আর ইমোশনাল হয়ে ও আমাকে জড়িয়ে ধরে। যেহেতু ওর কালচারে এটা কোনো ব্যাপার না, কিন্তু তবুও আমি ওর জড়িয়ে ধরা ভালো লাগেনি। এত কিছু যখন দেখেছো তখন আরেকটু দাঁড়িয়ে এটা কেন দেখলে না যে আমি সাথে সাথেই ওকে নিজের থেকে ছাড়িয়ে দিয়েছিলাম? আর ল্যাপটপে যে ছবির কথা বলছো, কত বোনের সাথে একটি ছবি তোলা কি খুবই অন্যায়? ওই ছবিটা যদি একটু চেঞ্জ করে দেখতে, পুরো ল্যাপটপটা ভরেই তোমার ছবি ছিল। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে সামান্য এই কারণের জন্য আমার সাথে এতদিন এমন করেছো। শুধু একবার এসে যদি জানতে চাইতে সত্যিটা কি, কিন্তু না, তুমি কিছু না বলে গা ঢাকা দিয়ে দিলে। আমি পাগলের মতো ভালোবেসেছি তোমাকে। আর তুমি জানো, যখন হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলে তখন আমার কি অবস্থা হয়েছিল? দম বন্ধ হয়ে আসতো, আমি ঘুমাতে পারতাম না। 2 বছর আমি শান্তিতে ঘুমাইনি। মাঝরাতে হঠাৎ করে উঠে কাঁপতে থাকতাম, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। বারবার মনে একই প্রশ্ন আঘাত আনতো, কেন তুমি এমন করলে? কোথায় আছো, কেমন আছো? বোঝো এটা কতটা কষ্টের? পাগল হয়ে গেছিলাম জাস্ট। তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছো তার জন্য তোমাকে আমি কোনোদিন মাফ করবো না, কোনোদিনই না। স্যার চাপা রাগ নিয়ে কান্না মুখে কথাগুলো বলছিল, আর আমি তার মুখে এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। স্যার আবার বলল, আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে রুহিকে গিয়ে জিজ্ঞাসা করো। কথাগুলো বলে সে চরম রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি 2 হাত দিয়ে চুলগুলো খামচে ধরলাম। নিজের উপর প্রচন্ড রাগ লাগছে। এটা আমি কি করেছি? এতটা ভুল বুঝেছি স্যারকে? ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জন্য এতটা কষ্ট দিয়েছি স্যারকে? কেন এভাবে কথা চেপে না রেখে স্যারকে জিজ্ঞেস করলাম না? একবার যদি কথাগুলো তাকে জানাতাম, আমার আর রুহি আপুকে জিজ্ঞেস করতে হবে না। স্যারের মুখের কথাই আমার কাছে যথেষ্ট। নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। এই আমি ভালোবাসি পারভেজ স্যারকে। ভালোবাসলে কি করে এতটা ভুল বুঝতে পারলাম? আমি তাকে যেই কষ্ট দিয়েছি, তারপরে স্যার আমাকে ক্ষমা না করাটাই উচিত। আমি তার ক্ষমারও যোগ্য না। অঝরে ধারায় অশ্রুর বন্যা ভাসিয়ে আমি বসে বসে কাঁদতে লাগলাম। স্যারের ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু স্যার সারা রাতে আর ফিরে আসলো না। তার পরদিন সকালে একবার এসে 2 মিনিটের জন্য মার সাথে কথা বলেই চলে গেল। আমাকে কিছু বলারও সুযোগ দিচ্ছে না। বারবার ফোন করি, কিন্তু ফোন রিসিভও করে না। এই অপরাধী অনুভূতি নিয়ে আমি ভেতর ভেতর দগ্ধ হতে লাগলাম। স্যার সারা দিন অফিসে কাটায়, বাসায় আসলেও 5 মিনিট পরে চলে যায়। খুলেও রুমে যায় না। সবার সামনে আমি কিছু বলতেও পারি না। যাওয়ার সময় পেছন থেকে ক্রমাগত ডাকতে থাকে, তবুও ফিরেই তাকায় না। 2 দিন পর সে একটি ফাইল নেওয়ার জন্য রুমে আসতে আমি তার পা ধরে অঝরে কেঁদে উঠি। স্যার বারবার পা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি আরো শক্ত করে চেপে ধরে কেঁদে কেঁদে বলতে থাকি, স্যার প্লিজ, আপনি আমাকে যেই শাস্তি দেওয়ার দিন, যত বড়ই শাস্তি হোক না কেন, আমি মাথা পেতে নিব, কিন্তু এভাবে দূরে দূরে থাকবেন না। আমাকে মাফ করে দিন স্যার, মাফ করে দিন। স্যার আমাকে হাত দিয়ে উঠিয়ে ধরে বলল, কেন? তোমার তো আমাকে সহ্য হয় না, তাই না? আমাকে যেন আর দেখতে না হয়, আমি তো সেই ব্যবস্থাই করছি। বলে আমাকে ধাক্কা মেরে চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলাম। তার পরদিন বিকেলে ছাদে গিয়ে দেখি স্যার আকাশের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছে। দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। তাকে আমি কখনোই খেতে দেখিনি। কতটা কষ্ট পেলে স্যারের মতো ছেলে সিগারেট খেতে পারে ভেবেই আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি স্যারের ঠোঁট থেকে সিগারেট বের করার জন্য হাত বাড়াতেই আমার হাত স্যার খপ করে ধরে ফেললো। আমি কাকুতি স্বরে বললাম, প্লিজ এগুলো খাবেন না। স্যার রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল, কষ্ট দিয়ে এখন কষ্ট কমাতেও দেবে না? আমি চোখের পানি ছড়িয়ে বললাম, আমাকে যে শাস্তি দেওয়ার দিন, কিন্তু এভাবে আর থাকবেন না, আমার আর সহ্য হচ্ছে না। স্যার তাচ্ছিল্যের সুরে বলল, 2 দিনে সহ্য করতে পারছো না, আর আমি যে বছরের পর বছর এর থেকেও দ্বিগুণ কষ্ট সহ্য করে আসছি। আমি আরো কিছু বলতে নিলাম, কিন্তু তার আগেই স্যার আমার মাথা পেছন থেকে তার দিকে টেনে তার সিগারেট আমার হাতের কাছে এনে বলল, এখন তুমি যাবে নাকি এই সিগারেট হাতে চেপে ধরবো? স্যার আমাকে আগুনের ছ্যাঁকার ভয় দেখাচ্ছে। স্যারের চোখের দিকে তাকিয়ে একটি মৃদু হাসি দিয়ে আমি নিজেই সিগারেটের আগুনের অংশ আমার হাতে চেপে ধরলাম। স্যার আমার চেহারায়
এই হঠাৎ পরিবর্তন আর সিগারেট চেপে ধরা দেখে হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। তারপর তাড়াতাড়ি সিগারেট কেড়ে নিয়ে দ্রুত নজর সরিয়ে চলে গেল। কিছুক্ষণ আমি রুমে গিয়ে দেখলাম স্যার তার হাতেও সিগারেট চেপে ধরে চোখ বন্ধ করে রেখেছে। আমার উপস্থিতি টের পাওয়ার সাথে সাথেই সিগারেট ফেলে দিয়ে দ্রুত বের হয়ে গেল রুম থেকে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম পারভেজ স্যার আমার ব্যাগ গোছাচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, আমার ব্যাগ গোছাচ্ছেন কেন? স্যার আমার দিকে না তাকিয়ে ব্যাগ গোছাতে গোছাতেই বলল, তুমি তোমার বাবার বাড়ি যাবে তাই? আমি উদ্বিগ্ন মুখে বললাম, আপনি কি এখন আমাকে এ বাড়ি থেকে বের করে দিবেন? স্যার ব্যাগ গোছানোর মধ্যেই রাগী গলায় বলল, নাটক বন্ধ করো। তোমার বাবার শরীর খারাপ হয়েছে, কিছুদিন সেখানে থেকে আসো। বাবার অসুস্থতার কথা শুনে খুব চিন্তা হচ্ছিল। আর কিছু না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। গাড়িতে নিশ্চুপ হয়ে বসে আছি আর বারবার তাকে দেখছি। পারভেজ স্যারও চুপচাপ গাড়ি ড্রাইভ করছে, একবার তাকাচ্ছেও না। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সামের রেজাল্ট দিয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছি। সব স্যারের জন্যই। মানতে হবে, আমাকে স্যারের বাচ্চাদের মতন বেদ দিয়ে পেটানোর জন্যই এত ভালো রেজাল্ট হলো। এর মাঝে একদিন নাহিদ ভাইয়ার সাথে দেখা হয়েছিল। আমাকে বলেছিল তার পক্ষ থেকে পারভেজ স্যারকে ধন্যবাদ জানাতে। তার থেকে জানতে পারলাম স্যার দায়িত্ব নিয়ে নাহিদ ভাইয়াকে বোঝাচ্ছিল। কারণ নাহিদ ভাই একটি মেয়ের সাথে রিলেশন করে আর 2 দিন পর পরই তাদের খুব ঝগড়া হয়। তাই এখন যেহেতু তারা বিয়ে করতে যাচ্ছে, তাই স্যার তাকে বোঝাচ্ছিল। আর আমি কি ভেবেছিলাম, বাসায় গিয়ে পৌঁছাতেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে জোরে জোরে কেঁদে উঠলাম। সব কষ্ট মিলে খুব যন্ত্রণা হচ্ছে। বাবার স্নেহের ছায়া এসে সব কষ্টগুলো অশ্রু হয়ে ভেতর থেকে বেরিয়ে আসছে। বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে আর কাঁদতে মানা করলো। কিছুক্ষণ পর স্যার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাকে কিছুই বললো না। তার চলে যাওয়ার দিকে আমি ছল ছল চোখে তাকিয়ে রইলাম। এখন এত দূর থেকে কি করে স্যারের থেকে ক্ষমা চাইবো? স্যারের রাগকে আমি কখনোই ভাঙতে পারবো না। স্যার চলে যাওয়ার পর জানতে পারলাম বাবার সামান্য প্রেশার হাই হয়েছিল। আমাকে ব্যাগপত্র নিয়ে আসতে দেখে সবাই বেশ অবাক। কারোর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সারাক্ষণ ফোন হাতে নিয়ে রুমে বসে রইলাম। স্যার যদি একবার ফোন দেয়। আমার ফোন দেওয়া তো ব্যর্থ, কিন্তু না, একবারও ফোনটা বেজে ওঠেনি। স্ক্রিনে স্যারের নাম ভেসে উঠলো না। খুব মনে পড়লো আগের কথা, যখন এই বাড়িতে আগে আসলে স্যার 2 মিনিট পর পরে ফোন করতো, কখনো নিজের থেকে দূরে থাকতে দিত না। আর আজ আমার এই পরিণতি আমি নিজে অর্জন করেছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। বিকেলে ঘুম ভাঙলে আমি ওড়না ঠিক করে ঘুম ঘুম চোখে উঠে বসলাম। তখনই ভাবি হন্তদন্ত হয়ে রুমে এসে আমাকে দেখে বলল, ঘুম ভেঙেছে তাহলে? কখন থেকে ঘুমিয়েই আছিস? তোর কাজকর্ম আমি কিছুই বুঝি না। পারভেজ আজ আমেরিকা চলে যাচ্ছে আর তুই এখানে পড়ে আছিস। আরে 2 দিন পরও তো আসতে পারতি। আমি অবাক হয়ে গেলাম ভাবির কথা শুনে। পুরু গোছকে বললাম, আমেরিকা চলে যাচ্ছে? আমার কথার মাঝখান থেকে থামিয়ে ভাবি বলতে লাগলো, হ্যাঁ, আর 1 ঘন্টা পরই তো ফ্লাইট। তুই এখানে থাকবি আর পারভেজ বিদেশে পড়ে থাকবে। আমার এটা একদমই ভালো লাগছে না। কথাগুলো বলে ভাবে চলে গেল। আমার হতভম্ব ভাব এখনো কাটেনি। এই কারণেই স্যার আমাকে এখানে রেখে গেল। আমার থেকে দূরে থাকার জন্য স্যার আমেরিকা চলে যাচ্ছে আমাকে ছেড়ে। আমি সেই মুহূর্তেই এক ছুটে পার্সটা নিয়ে সেভাবেই এলোমেলো খোলা চুল নিয়ে দৌড়াতে লাগলাম। স্যার আমাকে ছেড়ে চলে যাবে ভাবতেই আমার শরীর অসাড় হয়ে আসছে। পা যেন চলতে চাইছে না। কিন্তু আমাকে আজ থামলে চলবে না, দৌড়াতে হবে খুব জোরে। স্যারকে আমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে দিব না। কোনো মতে একটি সিএনজি দাঁড় করিয়ে উঠে পড়লাম। কিন্তু আজ যেন সিএনজির চাকায় ঠাডা পড়ছে, চলছেই না। এদিকে সময়ও দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। আর মাত্র 35 মিনিট, আবার পড়ে গেলাম জ্যামে। ঢাকার যে ট্রাফিক জ্যাম, এই জ্যাম কবে ছুটবে কোনো ঠিক ঠিকানা নেই। যত দূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি দেখা যাচ্ছে। রাস্তার পাশে একটি দোকান থেকে লাউড স্পিকারে একটি গান বাজতে লাগলো। सच कहूँ तो होठ चलते ना है, चुप रहूँ तो सस भी ना आए, मुश्किल है बहुत ही अब छुपाना ये घटाना, ज्यादा पास आना है असल में दूर जाना, मेरे साथ मेरे जख्म भी है दर्द भी है। পারভেজ স্যারের সাথে সেই প্রথম থেকে এই পর্যন্ত কাটানোর প্রত্যেকটি মুহূর্ত আমার মনে পড়তে লাগলো। গাড়ি চলার আর নাম নিচ্ছে না।
দেখে আমি ব্যাকুল হয়ে সিএনজি থেকে নেমে দৌড়াতে লাগলাম। পেছন থেকে সিএনজির চালক আমার টাকা বলে চেঁচাচ্ছে। আমি পুরো পার্সটাই তার দিকে ছুঁড়ে মেরে আবার দৌড়াতে লাগলাম। সবাই অদ্ভুত ভাবে আমার দিকে তাকাচ্ছে। এই পরন্ত বিকেলে এইভাবে এলোমেলো খোলা চুলে ঘুম ঘুম চেহারা নিয়ে পাগলের মতো একটি মেয়েকে ছুটতে দেখে যে কারোরই তাকিয়ে থাকার কথা। কোনো মতে এয়ারপোর্টে পৌঁছালাম। সবাই ব্যস্ত ভঙ্গিতে ব্যাগপত্র ট্রলিতে টেনে ছোটাছুটি করছে। পাশে একটি 5-6 বছরের বাচ্চা বসে বসে চকলেট ক্যান্ডি খাচ্ছে। চারপাশে অসহায়ের মতো চোখ বোলাতে লাগলাম। হঠাৎ 1 সেকেন্ডের জন্য মনে হলো আমি দেরি করে ফেলেছি। স্যার চলে গেছে আমাকে ছেড়ে। মুহূর্তের মধ্যেই এক বুক শূন্যতা গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। সামনে তাকানো অবস্থায় 2 পা পেছনে পেছাতেই কারোর সাথে মৃদু ধাক্কা খেলাম। ঘুরে তাকাতেই দেখলাম পারভেজ স্যার। সেও মাথা নিচু করে হাঁটছিল। ধাক্কা লাগায় সরি বলার জন্য আমার দিকে তাকাতেই সে অবাক হয়ে গেল। পরক্ষণে তার চোখে এক চাপা কষ্ট জায়গা করে নিল। স্যারকে দেখে আমি কাঁদতে কাঁদতেই খুশি হয়ে গেলাম। পারভেজ স্যার আমার পাশ কাটিয়ে চলে যেতে নিল। আমি তার পথ আগলে দাঁড়িয়ে তার হাত ধরে কান্নার বেগটা কমানোর চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, স্যার প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমাকে ক্ষমা করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমায় ছেড়ে। আর বলতে পারলাম না কান্নার জন্য। স্যারের চোখেও পানি ছলছল করছে, যা সে আপ্রাণ চেষ্টা করে আটকিয়ে রাখছে। সে আমার দিকে না তাকিয়ে বলল, মৌসুমী, আমার জন্য সবকিছু আর কঠিন করো না। আমার যে সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি। পারভেজ স্যার আমার হাত ছাড়িয়ে চলে যাচ্ছে। পারভেজ, আমি তোমাকে ভালোবাসি। স্যার যেতে যেতে থমকে দাঁড়ালো। পেছন থেকে আমার কান্না মাখা জোরালো গলা শুনে কয়েক মুহূর্ত সেভাবেই দাঁড়িয়ে থেকে পেছন ঘুরে নিচের ঠোঁট কামড়ে ধরে হাত দিয়ে মাথার চুলগুলো পেছনে ধরে কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর দ্রুত আমার সামনে এসে অশ্রু ঝরিয়ে কান্না মাখা গলায় বলতে লাগলো, আই হেট দ্য ফ্যাক্ট তুমি আমাকে তোমার ভালোবাসায় এতটা দুর্বল করে ফেলেছো যে আমি তোমার উপর একটু রাগও হয়ে থাকতে পারি না। বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও শক্ত করে তাকে আঁকড়ে ধরলাম। আমরা দুজনেই অঝোর ধারায় কেটে যাচ্ছি। পাশ থেকে সেই বাচ্চাটা মুখে আঙুল দিয়ে জোরে জোরে সিটি বাজিয়ে হাততালি দিতে লাগলো। স্যার আমার ঘাড়ে মুখ লুকিয়ে কানে বলতে লাগলো, আমিও তোমাকে ভালোবাসি মৌসুমী, খুব 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 ভালোবাসি। আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? আমরা দুজন সব সময় একসাথে থাকবো, ঠিক আছে? আমি স্যারকে ছেড়ে বললাম, দুজন না। তারপর ওর একটি হাত আমার পেটে চেপে ধরে বললাম, 3 জন। স্যার তার হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে আমার চোখে জিজ্ঞাসু চোখে তাকালো। আমি মৃদু হেসে চোখের পলক ফেলে তাকে আশ্বাস দিলাম, হ্যাঁ, আমাদের মধ্যে 3য় জন আসছে। দুজনের মাঝে 3য় জন আসছে আমাদের দুজনকে আরো আঁকড়ে ধরতে দুজনার সাথে। আজ সকালেই আমি আমার শরীরে পারভেজ স্যারের ভালোবাসার অস্তিত্বের খোঁজ পেয়েছি। কথাটা বোঝা মাত্রই পারভেজের চোখে মুখে এক খুশির চমক খেলে গেল। সাথে সাথে আমাকে উপরে তুলে ধরে ঘোরাতে শুরু করলো। খুশিতে আর বলতে লাগলো, আজকে তুমি আমাকে আমার জীবনের সব থেকে বড় 2টি উপহার দিলে। নিজেকে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ লাগছে। আমি অনেক খুশি। আমি ওর কাঁধে 2 হাত রেখে হাসতে হাসতে ব্যালেন্স সামলাতে লাগলাম। ওর চোখে এখন সুখের অশ্রু ঝরছে। আমাকে ধীরে ধীরে উপর থেকে নিচে নামাতে লাগলো। ওর কপাল বরাবর আসতেই আমি 2 হাত দিয়ে ওর গাল ধরে ওর কপালে এক দীর্ঘ ভালোবাসার পরশ ছুঁয়ে দিলাম। আমাকে নিচে নামানো থামিয়ে পারভেজ আবেশে চোখ বন্ধ করে ফেললো। চোখের নিচে এখনো মুক্তোর মতো অশ্রু চিকচিক করছে। তারপর আমার চোখের দিকে মৃদু হেসে অসীম সুখের ছায়া মুখে নিয়ে তাকিয়ে রইল। আর আমিও মৃদু হেসে তাকিয়ে রইলাম সেভাবেই ওর গাল ধরে ওর চোখে। সময় যেন সেভাবেই থেমে রইল আমাদের ভালোবাসায়। এই যেন এক স্বর্গীয় সুখের মুহূর্ত, যা প্রকাশ ভাষায় করা অসম্ভব। জীবনের স্রোতে আমরা যেন এইভাবেই একসাথে আঁকড়ে থাকি। সমস্ত জীবনের প্রার্থনা জুড়ে এখন শুধু এই একটাই চাওয়া। এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।